প্রচার তো অনেক কিছু হতে পারে, হ্যাঁ, কেউ ওভারেজ সে বাদ যাচ্ছে, কেউ ভুল এক্সপিরিয়েন্স ইউজ করেছে সে বাদ যাচ্ছে, সবগুলো ওখানে ইনক্লুড। একটা জিনিস শুধু বাদ দিয়ে অর্থোপেডিক ডিসেবিলিটিস ক্যান্ডিডেটরা বাদ যাচ্ছে, যেটা আমি এখানেও বসে আছে যারা বাদ যাচ্ছে এই কারণে, যেহেতু তাদের রাজ্য সরকারের ভুল, এসএসসির ভুল, সেই ভুলটা অন্য কারণ নয়। ঠিক মানবিকতায় শব্দগুলো খুব মানে অনুভূতিযুক্ত শব্দ, এগুলোকে শুধু একটা সংজ্ঞা দিয়ে তো এক্সপ্লেন করা যায় না, আর সেটার একটা অ্যাক্টিভিটিস দিয়ে প্রমাণ করতে হয়। একটা মুখ্যমন্ত্রী বা একটা প্রধানমন্ত্রী তিনি মানবিক হোক বা না হোক প্রয়োজন নেই, মানবিক হওয়ার প্রয়োজন নেই। যে চেয়ারে তিনি পড়েছেন সেই দায়িত্বটা যদি ঠিকমতো পালন করেন সেটাই সবথেকে চূড়ান্ত মানবতার জায়গা। এই পর্যন্ত ক্ষমতায় থেকেছে এবং দুর্নীতি করেনি এরকম একটা শাসককে যদি দেখিয়ে দিতে পারেন, আমি কথা দিলাম আমি চাকরি ছেড়ে দেবো, আমি এক্সটেনশন নেব না। যদি একটা শাসককে দেখিয়ে দিতে পারেন যে ক্ষমতায় থেকেছে এবং করাপশন করেনি, ক্ষমতায় থেকেছে এবং র্যাগিং করেনি, ক্ষমতায় থেকেছে ভোট লুট করেনি। এক্সটেনশন 31শে ডিসেম্বর অবধি যে নিয়োগ হওয়ার কথা ছিল সেটা এক্সটেন্ড করে 31শে আগস্ট করা হলো 2026, কি বলবেন? এখন প্রথমত সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছিল, এসএসসি সেটা করতে পারেনি। হ্যাঁ, তো সেই জন্য এসএসসি তার ক্লারিফিকেশন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, বোর্ডও সেখানে গিয়েছে এবং আমরাও গিয়েছি। তার কারণ হচ্ছে এসএসসি এখনও রিক্রুটমেন্ট করতে পারেনি, যারা আমাদের শিক্ষক শিক্ষিকা নতুন ফ্রেশ সিলেকশন এসছে তাদেরকে ফিরিয়ে দিতে পারেনি তাদের। ফলে এই মতো অবস্থায় যদি এক্সটেনশন বন্ধ হয়ে যায় তাহলে দুটো ক্ষতি হবে। একটা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে আমরা যারা চাকরির মধ্যে ছিলাম তাদের বিভিন্ন সেট আপ নষ্ট হয়ে যাবে, সমস্যায় পড়ব। এবং অন্যদিকে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে এটার একটা বড় প্রভাব পড়বে, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষতিগ্রস্ত হবে। তো সব মিলিয়ে এক্সটেনশনটা পেয়েছে, এটা একটা সাময়িক স্বস্তি, এটাকে আমরাও সমর্থন করেছি, যেহেতু আমাদেরও লয়ার ওখানে ছিল, আমরাও এক্সটেনশন চেয়েছিলাম, ফলে এটা আমাদের কাছে একটা সাময়িক স্বস্তি। এই রায় কি খুশি আপনারা, মানে ভবিষ্যৎ কি? না, এর সাথে ভবিষ্যতের সম্পর্ক একেবারেই নেই, এটা আপেক্ষিক একটা এক্সটেনশন মাত্র, আপেক্ষিক এক্সটেনশন, এর সাথে ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই। আমরা চিন্তিত ভবিষ্যৎ নিয়েই, কারণ নতুন ফ্রেশ সিলেকশনটাও এখনও পর্যন্ত একটা কোর্টের জাঁতাকলে আটকে রয়েছে। এবং যদি এই এক্সটেনশন যদি নতুন পরীক্ষাতে আবার হয়, মানে কেউ ফিরেও আসে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 1000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা তারা কোনোভাবেই ফিরতে পারবে না। আমরা চিন্তিত আছি তাদের জন্য, তারা কী করবে, কারণ তারা ফ্রেশ সিলেকশনে নতুন করে আসতে পারেন, কারণ প্রত্যেকেই বিভিন্ন রকম শারীরিক মানসিক সমস্যার মধ্যে দিয়ে তারা পরীক্ষাটা দিয়েছে। আমরা বিভিন্নভাবে চেয়েছিলাম পরীক্ষাটা দিতে 1-2 মাস পিছিয়ে যায় যাতে আমরা পড়তে সুযোগ পাই, সেই অপশানটাও আমরা পাইনি। ফলে সেই জায়গা থেকে প্রায় 1000 খানিক শিক্ষক শিক্ষিকা তারা আটকে পড়েছে। তো তারা কি করবে? তাছাড়া আরও একটা জিনিস আমরা জানি যে 2016 এসএলএসটিতে যে সিট সংখ্যা ছিল বিভিন্ন সাবজেক্ট, যেমন ফিজিক্সে, যেমন ম্যাথমেটিক্সে, যেমন বাংলা এসটিতে, এরকম প্রচুর সিট কমে গিয়েছে। দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাদের প্রচুর সিট কমে গিয়েছে, যেগুলোতে তারা চাকরি করতো, তাহলে এখন তারা তারা মানে কাট অফ ক্লিয়ার করতে পারলেও যেহেতু সিট কমে গিয়েছে তারা আসতে পারছে না। ফলে এই সমস্যাগুলো আমরা ফেস করছি আর কি আজকে, তার জন্য তারা নতুন করে এই চাকরি হয়তো পাবে না। কিন্তু দাদা, এই যে পিএইচওএইচ ক্যান্ডিডেট বা দৃষ্টিহীন যাদের কথা বলছেন, যারা একেবারে দুদিন ধরে বিকাশ ভবনের সামনে বসে রয়েছে, তাদের সাথে তো দেখাও করছে না। দেখুন, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরাও এখানে বহুদিন পরে থেকেছি, আমরাও দেখা করতে পারিনি। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে 2019 সালে রোস্টার মডিফিকেশন হয়েছে, সেখানে পিডাব্লিউডি অ্যাক্ট অনুযায়ী 4% রিজার্ভেশন 4টে ক্যাটাগরি ডিসেবিলিটিসের জন্য বরাদ্দ আছে। সেখানে যারা অর্থোপেডিক ডিসেবিলিটিস তাদের ক্যাটাগরিটা এবং তাদের 1% যেটা তাদের সাংবিধানিক অধিকার, সেটা সম্পূর্ণ অ্যাবলিস্ট, পুরো ডিলিট হয়ে গেছে। সেই ভুল রোস্টার নিয়ে 7 বছর ধরে এটা চলছে। বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে দোষ দেয়, ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্টকে দোষ দেয়, এইভাবে করে বিভিন্ন ডিপার্টমেন্টকে দোষারোপ করছে। কিন্তু 7 বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্যান্ডিডেটগুলো যারা মানে ডিসেবল ক্যান্ডিডেট। হ্যাঁ, সেই ডিসেবল ক্যান্ডিডেট জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এদেরকে আদার কনসেশন সহ নিয়োগ করতে হবে, কোনো আদার কনসেশন এসএসসি আমাদেরকেও দেয়নি। হ্যাঁ, বলেছে এদের ক্যান্ডিডেটরা তো বাতিল না হয়, সেই ক্যান্ডিডেটরাও বাতিল হচ্ছে, কারণ রোস্টারটাই ভুল আছে, রোস্টার ভুলের কারণ। তাই ইমিডিয়েট এই রোস্টার ঠিক করে এসএসসিতে এটা ইনক্লুড করা উচিত, যেটার দাবি আমরা বারবার করে বহুদিন ধরে করে আসছি। দাদা, এখানে কেউ এসছে একদম এসএসসিতে ফ্রেশার্স পরীক্ষা দিয়েছেন, 60 পেয়েছেন, কিন্তু এসসি নয় বলে তিনি বাদ হয়ে যাচ্ছেন। এসসি নয় এই জন্য বলছে যে দেখুন, লোকোমোটর ডিসেবিলিটিস যেটা অর্থোপেডিকের মধ্যেই পড়ে,
লোকোমোটর ডিসেবিলিটিসদের জন্য কোনো রকম সিট এবং তাদের ক্যাটাগরি টোটাল অ্যাবলিস্ট। আমি বললাম 4%-এর মধ্যে একটা ক্যাটাগরি এবং একটা পার্সেন্টেজ টোটাল ডিলিট হয়ে গেছে। এবং এখানে এসসি এলডি বলে একটা পয়েন্ট নেওয়া হয়েছে, সেটা আসলে এলডি এটা আলাদা ম্যাটার। সেটা হচ্ছে এসসির 22% থেকে 1% কেটে ওখানে দেওয়া হয়েছে। ওটা হচ্ছে এসসির সাব ক্লাসিফিকেশন হতে পারে, সেটা এলডির জন্য নয়। আর কোনো ডিসেবল ক্যাটাগরিকে কোনো জাতিগত ক্যাটাগরির সঙ্গে মার্চ করা যায় না। তাহলে পুরো রোস্টারটাই ভুল, এবং এই রোস্টার নিয়ে আমরা 7 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করা হচ্ছে। ফলে এই প্রশ্ন এই জিনিসটা এসএসসিতেও লাগু হয়ে আছে। তাই এনারা তো গত দুদিন ধরে হ্যাঁ বসে আছে তো এই জন্যই, কারণ ওএইচ ক্যান্ডিডেট হওয়ার কারণে 60 পাওয়ার পরেও বাদ গিয়ে, মানে যেহেতু ক্যাটাগরিটাই নেই তার জন্য ইন্টারভিউ তারা অংশগ্রহণও করতে পারছে না। দৃষ্টিহীন একজন এসেছেন, তিনি বলেন তিনি দৃষ্টিহীন, 1 নম্বরের জন্য নাকি হ্যাঁ একদম, কারণ হচ্ছে উনি 2016 এসএলএসটির আনটেন্টেড টিচার ছিলেন। এবং বললাম যে দৃষ্টিহীন আগের বারও এই ভুল ছিল, যেহেতু হরাইজন্টাল রিজার্ভেশন ছিল, তখন ছিল 3% রিজার্ভেশন। সেখানে 3% রিজার্ভেশনের মধ্যে 1:1:1 করে দেওয়া হতো। সেখানে দৃষ্টিহীন ক্যান্ডিডেটদের প্রায় 37টা বাংলায় সিট ছিল। উনি বাংলা টিচার, বাংলায় 37টার কাছাকাছি সিট ছিল। বর্তমানে সেটা কমে 20টা 21টায় এসছে। ফলে 10 জন বা 11 জন যারা সেই সময় চাকরি করতেনও তারা এই সময় এমনিই বাদ চলে যাবে শুধুমাত্র সিট কমার জন্য। যদিও এসএসসিকে সুপ্রিম কোর্ট স্পেশালি বলেছেন যে ডিসেবল ক্যান্ডিডেটদের আদার কনসেশন সহ নিয়োগ করতে এই রুলস ফলো করা হয়নি এখনো পর্যন্ত। উপরন্ত এই ভুল রোস্টারের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে ফ্যাক্ট। দাদা, একদিকে ব্রাত্য বসু বলছেন যে একজনও দাগি নেই এই পুরো নিয়োগ যে প্রক্রিয়া হয়েছে, অন্যদিকে কালকে এসএসসি যে ভেরিফিকেশন হয়েছে নবম দশমের, সেই নবম দশমে 1327 জনকে তারা বের করেছেন দাগ। না, তারা সবাই দাগি হিসাবে বেরিয়ে যাচ্ছে না, তার মধ্যে এইটা একটা অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ্টদের মধ্যে যারা পড়ে তারা এমনি বাদ যাচ্ছে, দাগির জন্য নয়। বলেই তো প্রচার হচ্ছে। না, ওটা প্রচার তো অনেক কিছু হতে পারে। হ্যাঁ, কেউ ওভারেজ সে বাদ যাচ্ছে, কেউ ভুল এক্সপিরিয়েন্স ইউজ করেছে সে বাদ যাচ্ছে, ভুল তথ্য দিলে বাদ যাচ্ছে, ভুল তথ্য দিলে সেটা বাদ যাবে। সবগুলো ওখানে ইনক্লুড, একটা জিনিস শুধু বাদ দিয়ে অর্থোপেডিক ডিসেবিলিটিস ক্যান্ডিডেটরা বাদ যাচ্ছে, যেটা আমি এখানেও বসে আছে যারা বাদ যাচ্ছে এই কারণে, যেহেতু তাদের রাজ্য সরকারের ভুল, এসএসসির ভুল, সেই ভুলটা অন্য কারণ নয়। একটা মানবিক মুখ্যমন্ত্রী এনাদের দেখছেন না, দেখা তো উচিত, সেই দাবি নিয়েই তো এরা বসে আছে। তিনি তো বারংবার বলেন তিনি মানবিক। তিনি গতকাল একবার শিল্প সম্মেলন থেকে বলছেন স্বপ্ন দেখার কথা আপনাদের। দেখুন, প্রথমত মানবিকতা এই শব্দগুলো খুব মানে অনুভূতিযুক্ত শব্দ। এগুলোকে শুধু একটা সংজ্ঞা দিয়ে তো এক্সপ্লেন করা যায় না, আর সেটার একটা অ্যাক্টিভিটিস দিয়ে প্রমাণ করতে হয়। একটা মুখ্যমন্ত্রী বা একটা প্রধানমন্ত্রী তিনি মানবিক হোক বা না হোক প্রয়োজন নেই, মানবিক হওয়ার প্রয়োজন নেই। যে চেয়ারে তিনি পড়েছেন সেই দায়িত্বটা যদি ঠিকমতো পালন করেন সেটাই সবথেকে চূড়ান্ত মানবতার জায়গা হয়। কারণ কনস্টিটিউশন অনুযায়ী কাজ করলেই মানুষের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, আইন অনুযায়ী কাজ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য আলাদা করে মানবিক হওয়ার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এইখানে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করলেই অটোমেটিকলি সেটা মানবিকতার গ্রাউন্ডেই চলে আসবে। দেখুন, আপনারা 1000 টাকা নিয়ে বেরোন, চায়ের দোকান খুলুন, বউকে বলুন ঘুগনি বানিয়ে দিতে, এত কিছু অপশন দিচ্ছেন আপনাদের। আমি কোনো পেশাকে ছোট করি না। যে লোকটা চপ বিক্রি করে বা ঘুগনি বিক্রি করে, আমি একজন শিক্ষক হিসাবে তার পেশাটাকে ছোট করে দেখার পক্ষপাতী নয়। কিন্তু একজন ছেলে চপ বিক্রি করার জন্য তার থেকে বিএড পাস করতে হবে না, চপ বিক্রি করার জন্য তাকে তোর এমএ পাস করতে হবে না। তাহলে সে যদি জানতো যে তার ভবিষ্যৎটা চপ বিক্রির মধ্যে দিয়ে হবে, তাহলে সে মাধ্যমিক ন্যূনতম একটা শিক্ষা, মাধ্যমিক স্তরের শিক্ষা গ্রহণ করার পরে চপ বিক্রি করতো। কিন্তু যে স্বপ্ন দেখেছে আমি একটা ভালো কিছু হব, নিশ্চয়ই সে চপ বিক্রি করার জন্য দেখেনি। তাই তার যে গ্রাউন্ড, মানে প্রত্যেকটা সমাজের চপ বিক্রেতারও তো প্রয়োজন আছে। তাহলে যার যে ছোটোবেলা থেকে এই স্বপ্ন দেখেছে আমি চপ বিক্রি করব, তার জন্য ওই পেশাটা ঠিক আছে। কিন্তু যে ছোটোবেলা থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছে, যে ছোটোবেলা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছে, বা আরও ভালো কোনো পোস্টে চাকরি করার কথা ভেবেছে, তার জন্য চপটা বরাদ্দ নয়, নিশ্চয়ই নয়। আর সেটা তিনি বলতেও পারেন না, এটা যথাযথ নয়। তো আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে যে সমস্যাগুলো মানে অধিকারের সঙ্গে যুক্ত একটা রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে, যেগুলো একটা আইনি ক্ষেত্রের মধ্যে অধিকারের সঙ্গে সম্পর্কযুক্ত, তার জন্য মানবিক হোক বা না হোক সেই অধিকারটা পূরণ, মানে জনগণের অধিকারটা যদি জনগণ পেয়ে যায়, তাহলে মানবিক হওয়া বা না হওয়ার পরেও সে কিন্তু রিলিফ পাবে। সে ওই জন্যই নির্বাচন করে। কোনো একজন মানুষ মানবিক বলে তাকে নির্বাচন করে না। কোনো একজন মানুষ তার রাজনৈতিক যে শিষ্টাচার সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে বা
বা এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই জন্য আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি। হ্যাঁ, তো সেটা তার মধ্যেই পড়ে, তো সেটাকে আলাদা করে আর ক্লাসিফিকেশন করার কোনো দরকার হয় না। দাদা একেবারেই শেষ প্রশ্ন, 26-এই তো নির্বাচন, আবার এক্সটেনশনও করে দেওয়া হলো একেবারে 26-এ 31 আগস্ট পর্যন্ত। এটা কি নির্বাচনের বৈধভূমি পার করার জন্য? তো নির্বাচন তো আমরা আটকাতে পারি না, আর নির্বাচনে কোন সরকার আসবে সেটাও আমরা জানি না, কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। সরকারের চরিত্রগুলো এই পর্যন্ত ক্ষমতায় থেকেছে এবং দুর্নীতি করেনি, এরকম একটা শাসকের যদি দেখিয়ে দিতে পারেন, আমি কথা দিলাম আমি চাকরি ছেড়ে দেবো, আমি এক্সটেনশন নেব না। যদি একটা শাসককে দেখিয়ে দিতে পারেন যে ক্ষমতায় থেকেছে এবং করাপশন করেনি, ক্ষমতায় থেকেছে এবং র্যাগিং করেনি, ক্ষমতায় থেকেছে ভোট লুট করেনি, ক্ষমতায় থেকেছে এবং নোংরামিটা করেনি, এরকম একটা ক্ষমতাধর শাসককে দেখান যারা ভোট সর্বস্ব শাসক, প্রত্যেককে করেছে। আর এদের সঙ্গে আমরা পেরে উঠবো না বলে আমাদের শেষ আশ্রয় থাকে বিচার ব্যবস্থা, আমরা লাস্ট আশ্রয় নিই ওখান থেকে। কিন্তু এখন তো দেখছি বিচার ব্যবস্থাটা ওই জায়গায়, মানে শাসকের সাথে জাজেদের আর কোনো পার্থক্যই থাকছে না, তারাও ওই একই গেম খেলছে। তা আমাদের ক্ষতির মূল কারণটা তো এই জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা কোনো পক্ষের কাছেই যথাযথ ন্যায় পাচ্ছি না, জাস্টিস পাচ্ছি না, কনস্টিটিউশনাল রাইটসগুলো পাচ্ছি না। আপনাদের ন্যায় দিচ্ছে না বলছেন? বিচার ব্যবস্থা তো চূড়ান্ত রকমের অসভ্যতা করছে, প্রত্যেকটা পদে পদে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি তো ওটাই বলছি যে আপনি দেখুন, আজকে আমাদের প্যানেলের মধ্যে থাকা একজন ক্যান্সার পেশেন্ট, আনসাকসেসফুল ক্যান্ডিডেট, যিনি ক্যান্সার পেশেন্ট হিসেবে চাকরিটা বহাল থেকেছে, আমি এটাকে ক্রিটিসাইজ করছি না, আমি চাইছি এটা ভালো একটা মানুষের জন্য যথাযথ, ঠিক আছে। কিন্তু যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, যারা আনটেন্টেড ক্যান্ডিডেট ছিল, ক্যান্সার পেশেন্ট ছিল, তারা কেন এক জাজমেন্ট পেল না? তাহলে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন কারোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না, এই আইনের বেসিক জিনিসটাকে যদি কোনো বিচারক মানে লঙ্ঘন করে, তাহলে পরে আমি তার বিরুদ্ধে ক্রিটিসাইজ করব না কেন? আমি দেখতে পাচ্ছি যে একটা তদন্তকারী সংস্থা সে সম্পূর্ণরূপে সবটা ক্লিয়ার করে দিল, কারা অবৈধভাবে পেয়েছে, কারা বৈধভাবে পেয়েছে, সমস্ত তথ্য থাকার পরেও হ্যাঁ, অন্যান্য স্টেটের বেলায় অন্য জাজমেন্ট হচ্ছে আর আমাদের বেলায় ভুল জাজমেন্ট হচ্ছে কেন? তাহলে ওয়েস্ট বেঙ্গলকে ভুলভাবে দেখা হচ্ছে কেন? উত্তরপ্রদেশের বেলায় এটা হলো না কেন? ঝাড়খণ্ডের বেলায় হলো না কেন? পাঞ্জাবের ক্ষেত্রে এটা হলো না? তার মানে কোথাও যেন একটা বিচার বিভাগের পক্ষপাতিত্ব আছে এখানে, এটা স্বীকার করা উচিত। এবং বর্তমান ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমটা ভয়ঙ্কর রকমের আক্রান্ত, ক্ষতিগ্রস্ত এবং একটা আবর্জনাময় অবস্থায় পরিণত হয়েছে। সেখানে কনস্টিটিউশনকে ধুলো দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, আইনকে ধুলো দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো রকম যথাযথ জাজমেন্ট আমরা পাচ্ছি না। এবং নাগরিক হিসাবে আমরা যেটা এক্সপেক্ট করি, এটাই আমার সাংবিধানিক অধিকার ছিল, উইথ দ্য পিপলের অংশ হিসাবে আমি এটা এক্সপেক্ট করি, যেটা আমি পাচ্ছি না। তো সেটাই আমার মূল বক্তব্য ছিল। এবং সার্ভিস ম্যাটারের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা গোটা ভারতবর্ষের যে আইনি সিস্টেম, সেখানে বলা হয় অথরিটির ভুলের জন্য আমরা শাস্তি পেতে পারি না, কিন্তু এখানে অথরিটি ভুল করলো, তার শাস্তিটা 15,000 নিরপরাধ শিক্ষক শিক্ষিকা পেল। অদ্ভুত ধরনের একটা জাজমেন্ট আমরা পেলাম এবং তার জন্য এমন একটা লিটিগেশন এবং এমন একটা ক্রাইসিস হয়েছে। এবং দেখুন না, সোসাইটিতে এমন একটা অবস্থা হয়েছে, এর অবস্থা এটা তো অবশ্যই পশ্চিমবাংলার মানুষের ঘুমিয়ে থাকার দরকার নেই। পশ্চিমবাংলার মানুষের তো একাধিক পিআইএল করা উচিত ছিল এটার প্রেক্ষিতে। আমার চাকরি যাওয়ার প্রসঙ্গে বা অন্যজনের চাকরি যাওয়ার প্রসঙ্গে নয়, একটা শিক্ষক তার একটা ছাত্র শিক্ষা গ্রহণ করে তার শিক্ষকের বেসিক কিছু ম্যানারের উপর দাঁড়িয়ে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়েছে যে টিচার মানেই সে কোনো না কোনোভাবে দুর্নীতিগ্রস্ত। তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে একজন টিচার, একটা ছাত্র তার শিক্ষকের সঙ্গে রিলেট করবে, তার শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে? এ তো পুরো এডুকেশন সিস্টেমটাকেই খারাপ করে দিচ্ছে এবং এর সঙ্গে জড়িত আছে পুরো সিস্টেমটা। পক্ষ বিপক্ষ কাকে আমি দোষ দেবো? সবাই জড়িত এর মধ্যে, কাকে পার্সিয়ালিটি করবো দোষ দিতে? হ্যাঁ, দুর্নীতি করেছে শাসক, আমি তো প্রথমেই বললাম প্রত্যেকটা শাসক